হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমি লিটল উইমেন ড্রামার সেকেন্ড এপিসোড এক্সপ্লেন করব। আর অলরেডি এই ড্রামার ফার্স্ট এপিসোড আগে এক্সপ্লেন করা আছে, তো চাইলে সেটা দেখে আসতে পারেন। আমি ডিসক্রিপশন বক্সে অথবা কমেন্টে লিঙ্ক পিন করে দেবো। তো এই এপিসোডের শুরুতে আমরা দেখি ইনজো নুডলস রান্না করছে। দেন ও আর ওর দিদি মিলে খেতে বসে। তখন ইনকিয়ং বলে আমাকে 1 মাসের জন্য সাসপেন্ড করে দেওয়া হয়েছে। তো ইনজো বলে কেন? এতে ইনকিয়ং উত্তর দেয় আমি কাজের সময়ও ড্রিঙ্ক করি, আমার মনে হয় আমি অ্যালকোহলিক। ইনজো বলে আমি এসব জানি না কেন। তো ইনকিয়ং বলে আমি তোমাকে জানাইনি তাই। তাছাড়া তুমি তো জানোই আমাদের বাবা মাতাল ছিল, যে কারণে আমাদের কত প্রবলেম ফেস করতে হতো। আমার মনে হয় আমিও বাবার মতোই হয়েছি। তখন ইনজো বলে তুমি মোটেই বাবার মতো হওনি। উনি অনেক দুর্বল মনের মানুষ ছিলেন, কিন্তু তুমি সেরকম মোটেই না, তুমি অনেক স্ট্রং। তাছাড়া তোমার কি মনে হয় আমি তোমাকে অ্যালকোহলিক হতে দেব? দেন ইনজো সেখানে থাকা ড্রিঙ্কটা ফেলে দেয় আর বলে তোমার যদি কোনো কিছুর দরকার পড়ে তুমি আমাকে বলবে, আমি তোমাকে সাহায্য করার জন্য সবকিছু করব। পরের দৃশ্যে আমরা দেখি ইনহাই সেই মেয়েটার পোর্ট্রেট আঁকছে আর বলছে তোমার নাক আমার অনেক পছন্দ। তো সেই মেয়েটা বলে মিডল স্কুলের গ্র্যাজুয়েশনের আগে আমি আমার নাকের সার্জারি করিয়েছিলাম। এতে ইনহাই বলে তোমার মায়ের নাকের কি সার্জারি করানো আছে? সেই মেয়েটা বলে আমার মায়ের নাক জন্ম থেকেই ওরকম, কিন্তু দুঃখের বিষয় আমি আমার আঙ্কেলের মতো দেখতে হয়েছি। আর তুমি কার মতো দেখতে হয়েছো? ইনহাই উত্তর দেয় কারোর মতোই না। এরপর আমরা দেখি ইন্দ্র সব কিমচি ফেলে দেয় আর সেই বক্সে 2 বিলিয়ন ওন গুনে রাখে। দেন ও নিজেকে বলতে থাকে যে তুমি আমাকে বলেছিলে যে আমার কাছে যদি অনেক টাকা থাকতো তাহলে আমি কি করতাম। এরপর ও সেই বক্স থেকে 1 বান্ডেল টাকা বের করে আর বলে আমি জানি না ওয়াইয়াং, আমি সত্যিই জানি না। দেন ইন্দ্র একটা স্টোরে যায় আর সেখান থেকে অনেক আইসক্রিম কেনে। বাড়ি যাওয়ার পথে ও ভাবতে থাকে যে আমার কাছে যদি সত্যি এত টাকা থাকতো তাহলে আমি কখনো নিজেকে মেরে ফেলতাম না। আর তখন ওর মাথায় খেয়াল আসে যে তার মানে এটা নয়তো যে ও নিজেকে মেরে ফেলেনি, বরং এর পেছনে অন্য কোনো কাহিনী আছে। পরের দৃশ্যে আমরা দেখি ইনকিয়ং আর ওর আন্টি একসাথে ডিনার করছে। তখন ইনকিয়ং ওর আন্টিকে বলে যে আমি আমার অফিসে থাকাকালীন ড্রিঙ্ক করেছিলাম, সেই জন্য আমার সিনিয়র কলিগ আমার নামে পুলিশের কাছে রিপোর্ট করিয়েছে। ফলে আমাকে 1 মাসের জন্য সাসপেন্ড করে দেওয়া হয়েছে আর আমার ড্রাইভিং লাইসেন্সও ছিনিয়ে নেওয়া হয়েছে। তো আন্টি বলেন তুমি রিপোর্টারের কাজটা ছেড়ে দাও আর আমার কোম্পানিতে এসে কাজ করো, তারপর আমি তোমাকে দেখাবো যে কোরিয়াতে কিভাবে বড়লোক হতে হয়। এরপর আমরা দেখি ইন্দ্র অফিসে এসেছে। তো ডাইরেক্টর শিন বলেন তুমি একদম ঠিক ডিসিশন নিয়েছো, এটা তোমার আর কোম্পানির দুজনের জন্যই বেস্ট। ইন্দ্র বলে এবার আমাকে কি করতে হবে? তখন চৈদ বলে আমরা দুটো জিনিস খুঁজছি, একটা 70 বিলিয়ন ওন যেটা মিস জিন আত্মসাৎ করে নিয়েছে আর অন্যটা স্ল্যাশ ফান্ড লেজার। দেন ডাইরেক্টর শিন বলেন তুমি নিজেকে ওই চোর বিচের মতো মনে করো আর ভাবো ওর জায়গায় তুমি থাকলে তুমি টাকাটা কোথায় লুকাতে আর লেজারের সাথে কি করতে। তুমি যতটা সম্ভব ততটা কল্পনা করো, আমি তোমাকে এটার জন্য অনেক টাকা দেব। তখন ইন্দ্র বলে আমার মনে হয় আমি এই কাজটা ভালোভাবে করতে পারবো, কিন্তু আমার কিছু রিকোয়েস্ট আছে। ফার্স্ট, আমি আর অফিসে ফিরে যেতে চাই না আর আমি অন্য কোনো জায়গায় কাজ করতে চাই, যেমন ধরুন ইন্টারন্যাশনাল অর্কিড সোসাইটিতে। আপনি বলেছিলেন ওখানে আমাদের চেয়ারম্যানও আছেন। তখন চৈত বলে ওখানে গিয়ে তোমার যা যা লাগবে আমি তোমাকে সব এনে দেবো। ইন্দ্র বলে আর সেকেন্ড হচ্ছে আপনি ওয়াইয়াংকে চোর বীজ বলবেন না, কারণ এটা শুনলে আমার মনে হয় আপনি সবাইকে এটা বলছেন যে আমি চোর বীজের ফ্রেন্ড। ইন্দ্র এইসব কথা শুনে চৈদের অনেক হাসি পেয়ে যায়। এরপর ডাইরেক্টর শিন ইন্দ্রর জুতোর দিকে তাকান আর বলেন এইসব সস্তা হিল গ্লু দিয়ে বানানো হয়, যে কারণে এগুলো সহজেই ভেঙে যায় আর এভাবে তোমার পায়ে চোট লাগতে পারে। ইভেন একটু হাঁটার পরে তুমি তোমার ব্যালেন্সও হারাতে পারো। সুতরাং আমরা তোমাকে যে টাকাটা দিচ্ছি সেটা দিয়ে তুমি একজোড়া ভালো জুতো কিনে নিও, আর তুমি যদি সেটা না করো তাহলে তুমি সারা জীবনের জন্য নিজের পা টেনে নিয়ে যাবে। আশা করি তুমি বুঝতে পারছো যে আমি কি বলতে চাইছি। পরের দৃশ্যে আমরা দেখি ইনকিয়ং এক ব্যক্তিকে ফোন করে বলে যে আমি একজন রিপোর্টার আর আপনি কি বোবে সেভিংস ব্যাংকের কিম ডালসুয়ের ভাতিজা? আপনি আমাকে 4 বছর আগে একটা ইমেল সেন্ড করেছিলেন আর এটা মিস্টার কিম ডালসুয়ের সুইসাইডের ব্যাপারে ছিল। তো আমি আপনার সাথে দেখা করে ওই ঘটনার ব্যাপারে আলোচনা করতে চাই। আর তখনই উনি ফোনটা কেটে দেন। এরপরেই ওকে কেউ একজন ডাকে আর এটা জঙ্গ ছিল। ও জিজ্ঞাসা করে তুমি কোথায় যাচ্ছ? দেন ইনকিয়ং ওদের বাড়িতে যায় যেখানে জঙ্গ ওর জন্য রান্না করে। ইনকিয়ং বলে তোমার জন্য এখন আমার গর্ব হয়, তুমি আগে তোমার মায়ের জন্য উঠানের কোণে বসে কান্না করতে, কিন্তু এখন তুমি সবজি চাষ করে নিজেই নিজের জন্য রান্না করো। তখন জঙ্গ বলে আরে তখন তো আমার মায়ের ক্যান্সার হয়েছিল আর তুমি এমন করে কথা বলছো যেন তুমি কোনোদিন কান্না করোনি। আমার এখনো মনে আছে যখন তোমাকে বাইরে বের করে দেওয়া হতো তখন তুমি কত কান্না করতে। ইতিমধ্যে ওর গ্র্যান্ডপাও সেখানে চলে আসেন, তিনি ইনকিয়ংকে দেখে অনেক খুশি হন। এরপর ওরা তিনজন মিলে খাবার খেতে শুরু করে আর ঠিক তখনই ইনকিয়ং এর কাছে সেই ব্যক্তির কল আসে। তিনি বলেন আপনি সেই সময় রিপোর্ট করেছিলেন না কেন? আমি আপনার জন্য অনেক অপেক্ষা করেছিলাম। তো ইনকিয়ং বলে আই এম সরি। আর তখন আমার কাছে কোনো প্রমাণ ছিল না যে পার্ক জেসং ওইসব সুইসাইড কেসের সাথে আদৌ যুক্ত ছিলেন কিনা। তাছাড়া ওনার ক্যারেক্টার সম্পর্কেও আমি তখন জানতাম না। এতে সেই ব্যক্তি বলেন আপনি কি এখন জানেন তিনি কিরকম মানুষ?
আপনার ব্যক্তিগতভাবে ওনাকে কেমন মনে হয়? ইনকিয়ং উত্তর দেয়, আমার মনে হয় তিনি একজন মনস্টার। দেন সেই ব্যক্তি ইনকিয়ংকে একটা অ্যাড্রেস লিখতে বলে এবং সেখানে ওকে আসতে বলে। এরপর আমরা দেখি চৈদ আর ইনজো মিলে ওয়াইয়াং এর বাড়িতে গেছে। তো চৈদ বলে, আমি ওয়াইয়াং এর বাবাকে বলেছি যে তিনি যেন এখানকার কোনো কিছু টাচ না করেন, যেমন ওর ফোন, ল্যাপটপ আরও বাকি সব জিনিসপত্র। আর এটা খুব অদ্ভুত তাই না, যে ওর ঘর পুরো লাক্সারি জিনিসপত্রে ভর্তি। তাছাড়া তোমার যা যা পছন্দ হচ্ছে সেগুলো এখান থেকে নিয়ে নাও। ইনজো বলে, আমি এখানে কিছুক্ষণের জন্য থাকতে চাই। এতে চৈদ বলে, ঠিক আছে তুমি এখানে থাকো, ততক্ষণ আমি আমার সব ইমেল চেক করে নিই। তখন ইনজো বলে, আমি এখানে একা থাকতে চাই, তুমি ততক্ষণে তোমার বিজনেসের কাজকর্ম করতে পারো। এতে চৈদ বলে, তোমার ভয় লাগবে না? ইনজো উত্তর দেয়, ওয়াইয়াং আমাকে অনেক পছন্দ করে, তো আমার কোনো ভয় লাগছে না। দেন চৈদ সেখান থেকে চলে যায়। এরপর ইনজো ঘরের সব জিনিসপত্র দেখতে থাকে আর বলে, ওয়াইয়াং আমি এখানে আছি আর তোমার মৃত্যুর কারণ খুঁজে বের করার জন্য আমি সব কিছু করবো। দেন ওয়াইয়াং এর ডায়েরি বের করে দেখতে থাকে। তখন ওর মনে পড়ে যে ওয়াইয়াং ওকে লেজার আর রশিদের ব্যাপারে বলেছিল, আর ও এটাও বলেছিল যে যখনই সন্দেহজনক কিছু দেখবে তখনই সেটা চেক করে নেবে, কারণ এখান থেকেই সবকিছু শুরু হয়। এরপর ও সব জিনিসপত্রের প্রাইস ট্যাগ দেখে কস্ট প্রাইস বের করার চেষ্টা করতে থাকে। এরপরে ডোরবেল বেজে ওঠে আর ডাইরেক্টর শিন সেখানে চলে আসেন। ইনজো বলে, এখানকার সব জিনিসের প্রাইস মিলিয়ে মোট 260 মিলিয়ন ওন হয়েছে, আর ও কিছু বিক্রি করে নগদ টাকা উপার্জন করেছে এবং প্রায় 70 মিলিয়ন ওনের নতুন জিনিসপত্র এখানে রয়েছে। কোম্পানি চাইলে সেগুলো কালেক্ট করতে পারে। এতে ডাইরেক্টর শিন বলেন, এসব দিয়ে আমরা কি করব? তো ইনজো বলে, আপনারা এসব বিক্রি করতে পারেন। এতে তিনি বলেন, আমরা মিস জিনের বাবাকে এই পুরো জায়গার জন্য 50 মিলিয়ন ওন দিয়েছিলাম, আর মিস জিন এইসব এক্সপেন্সিভ ট্রাশ আমাদের কোম্পানির টাকা দিয়ে কিনেছে। তো এখানে একটা কথা বলে রাখি যে মিস জিন আর ওয়াইয়াং কিন্তু একই ব্যক্তি। ইনজো বলে, এখানে একটা ফটো আছে যেটা ও ওর ফোন দিয়ে সিঙ্গাপুরে গিয়ে তুলেছিল। ডাইরেক্টর শিন বলেন, ও সেখানে বিজনেস ট্রিপে গিয়েছিল। এতে ইনজো বলে, আমি ওই ফটোটা দিয়ে সার্চ করে একটা স্কাইগ্রাম অ্যাকাউন্ট খুঁজে পেয়েছি। আর এসব ফটো আমি কোনোদিন ওর ল্যাপটপে বা ফোনে দেখিনি। আমার মনে হয় ও নিশ্চয়ই সিঙ্গাপুরে অন্য কোনো ফোন ইউজ করতো। কমপক্ষে মাসে 1-2 বার করে ও সেখানে যেত। আবার এটাও হতে পারে যে ও অনেকদিন ধরেই সিঙ্গাপুরে থাকতো। ডাইরেক্টর শিন বলেন, তুমি আমাকে ওর অ্যাকাউন্টের লিঙ্ক পাঠাও, আর একবার যদি আমি খুঁজে পাই যে ও সিঙ্গাপুরে কোথায় থাকতো, তাহলে আমি ওর ফোন এবং বাকি সব কিছু খুঁজে পেয়ে যাব। আর তারপর আমি এটাও খুঁজে বের করতে পারবো যে আমার 70 বিলিয়ন ওন কোথায় আছে। এরপর তিনি ইনজোকে বলেন, তোমার কি এসব লাক্সারি জিনিসপত্র চাই? দেন তিনি ইনজোর কাছে আসতে থাকেন আর বলেন, মিস জিনের কাজ অনেক ইম্পর্টেন্ট আর ডেঞ্জারাস ছিল, যে কারণে ও এসব কিছু ডিজার্ভ করতো, কিন্তু ওর উচিত ছিল ওখানেই থেমে যাওয়া। আর আমি তোমাকে এইসব কিছু দিয়ে দিতে পারি। দেন তিনি ইনজোর পায়ের প্রশংসা করতে থাকেন, কিন্তু ইনজোকে দেখে অনেক আনকমফোর্টেবল মনে হচ্ছিল। তিনি বলেন, আমি তোমার জন্য সুন্দর কিছু পাঠাবো, আর আমি তোমার এই সস্তা জামাকাপড় অনেক পছন্দ করি। কোম্পানির তোমার মতোই কাউকে চায় যে ডিভোটেড আর যার পায়ের পাতা তোমার মতো সুন্দর। আর ঠিক তখনই ওনার চোখ পড়ে অর্কিডের ওপর, ফলে তিনি পিছিয়ে আসেন আর জিজ্ঞাসা করেন, এটা কবে থেকে এখানে রয়েছে? ইনজো বলে, আমার মনে হয় অনেকদিন ধরেই এটা এখানে রয়েছে, কিন্তু কেন? তিনি কোনো উত্তর দেন না আর সেখান থেকে চলে যান। ওনাকে দেখে মনে হচ্ছিল তিনি অর্কিড দেখার পর অনেক ভয় পেয়ে গেছেন। পরের দৃশ্যে আমরা দেখি ইনকিয়ং জুংহোর সাথে সেই অ্যাড্রেসে যাচ্ছে যেখানে সেই লোকটা তাকে যেতে বলেছিল, আর যাওয়ার পথে ওরা দেখতে পায় রাস্তায় একটা কার অ্যাক্সিডেন্ট হয়েছে। দেন সেই অ্যাড্রেসে পৌঁছে ইনকিয়ং সেই ব্যক্তিকে কল করে, কিন্তু তিনি কল রিসিভ করেন না। ফলে ইনকিয়ংয়ের রাস্তায় হওয়া কার অ্যাক্সিডেন্টের কথা মনে পড়ে। এরপর ও জোংহোর সাথে সেই জায়গায় যায় আর আবারও সেই ব্যক্তিকে কল করে, আর দেখতে পাই সেখানে একটা ফোন পড়ে আছে আর তাতে রিং হচ্ছে। এদিকে জোংহো সেখানে একটা অর্কিড দেখতে পায়, আর ইনকিয়ং একটু এগিয়ে গিয়ে দেখতে পায় যে সেই ফোনে ওরই কল আসছে। আর এখান থেকেই আমরা বুঝতে পারি যে একটু আগে যার কার অ্যাক্সিডেন্ট হয়েছে সে আর কেউ না, বরং সেই ব্যক্তি যার সাথে ইনকিয়ং দেখা করতে এসেছিল। এরপর আমরা ইনজোকে দেখতে পাই ও ব্রুনো জামিনো নামের সেই শু স্টোরে যায়, আর সেখানকার শপকিপার সেখানে আসেন আর বলেন, আপনি আমাদের ভেলভেট অর্কিড পরে আছেন। আমরা মাত্র 3 জোড়াই এরকম জুতো এনেছিলাম, এটা অনেক রেয়ার কালেকশন আর আপনার ওপর এটা অনেক সুন্দর লাগছে। ইনজো বলে, আমি লাস্ট ইয়ার বার্থডেতে গিফট হিসেবে এই জুতোটা পেয়েছিলাম, আর আজকে আমার এটার কথা মনে পড়লো তাই আমি এটা পরেছি। আর দুঃখের বিষয়, আমি আমার বার্থডেতে অনেক ড্রিঙ্ক করেছিলাম, যে কারণে আমার মনে নেই যে এটা কে আমাকে দিয়েছিল। দেন ও ডাইরেক্টর শিনের ফটো শপকিপারকে দেখায় আর জিজ্ঞাসা করে, বাই চান্স এই ব্যক্তি কি এই জুতোটা কিনে নিয়ে গিয়েছিল? শপকিপার ভালো করে ফটোটা দেখেন আর বলেন, আপনি একদম ঠিকই ধরেছেন, এই ব্যক্তি জুতোটা কিনে নিয়ে গিয়েছিল, আর আমার একদম পরিষ্কার মনে আছে। আর উনি একমাত্র ব্যক্তি যিনি আমাদের জুতোর ব্যালেন্স সম্পর্কে ভালোভাবে জানেন। আর এসব শুনে ইনজো দুশ্চিন্তায় পড়ে যায়। পরের দৃশ্যে আমরা দেখি ইনজো মিস ওয়াংয়ের সাথে দেখা করতে এসেছে। তিনি বলেন, তোমার জন্য আমার চাকরি ছাড়তে হয়েছে, আর আমার প্রায় ডিভোর্সই হয়ে যাচ্ছিল শুধুমাত্র তোমার জন্য। এবার তুমি আমাকে এটা বলো যে তুমি আমাকে এখানে কেন ডেকেছো? ইনজো বলে, আই এম সরি, কিন্তু এখন আমি সত্যিটা জানতে চাই। এতে তিনি বলেন, এতে কোনো সন্দেহ নেই যে ডাইরেক্টর শিনের সাথে ওয়াংয়ের অ্যাফেয়ার ছিল, আর ডাইরেক্টর শিন সেই সব মহিলাদের কাছে যান যারা সস্তা হিল পরে।
তিনি রিচ ফ্যামিলির অভিজাত মহিলাদের ঘৃণা করেন। আর তুমি কি জানো ডাইরেক্টর শিন এসবের জন্য তোমাকে কেন হায়ার করেছে? তাছাড়া তুমি আমাকে বলেছিলে না যে আমি ওয়াইয়াংকে আউটকাস্টদের মতো ট্রিট করি কেন? আমি ওকে আউটকাস্টদের মতো ট্রিট করতাম না, বরং আমরা আলাদা জগতে বাস করি, এসব বলে তিনি সেখান থেকে চলে যান। দেন ইনজো ওয়াইয়াংয়ের স্কাইগ্রাম অ্যাকাউন্ট চেক করে আর এতদিন ধরে ও যা কিছু জানতে পেরেছে সেই সব কথা চৈদকে খুলে বলে। দেন ও এটাও বলে যে তোমার এটা অদ্ভুত মনে হয় না যে ও সুইসাইড নোট টাইপ করেছে? সাধারণত সুইসাইড নোট সবাই হাতে লেখে। এতে চৈদ বলে ডাইরেক্টর শিন কিভাবে এরকম কথা লিখতে পারেন, এই নোটটা অনেক রিয়েলিস্টিক মনে হয়। তো ইনজো বলে ওয়াইয়াংয়ের দুটো স্কাইগ্রাম অ্যাকাউন্ট ছিল, একটা ওয়াইয়াং আর অন্যটা হচ্ছে জিমি গিয়ং। আর ওর সেকেন্ড অ্যাকাউন্টে যেসব পোস্ট করতো সেখানকার সব ক্যাপশনই সুইসাইড নোটে লেখা। এটা অদ্ভুত নয় কি? চৈদ বলে আমি দেখছি ওর ল্যাপটপ আর ফোন আবার ফরেন্সিক করা যায় কিনা। এরপর ইনজো এক ব্যক্তির কাছে যায় আর সেই দিনের সিসিটিভি ফুটেজ দেখার চেষ্টা করে। যেই দিন ওয়াইয়াংয়ের মৃত্যু হয়েছিল তিনি সেই ডেটের সিসিটিভি ফুটেজ চেক করতে যান, কিন্তু সেই দিনের ফুটেজ ডিলিট ছিল, যে কারণে ইনজো কিছুই দেখতে পায় না। এদিকে ইনকিয়ং সেই ব্যক্তির গাড়ির ড্যাশক্যাম ভিডিও চেক করে আর জানতে পারে গাড়ির ব্রেক ফেল হয়ে ওনার গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছে। অন্যদিকে এরা দুজন ইনভেস্টিগেশন করে খুঁজে বের করে যে ডাইরেক্টর শিনের সাথে ওয়াইয়াংয়ের কেমন সম্পর্ক ছিল। আর এই ইনভেস্টিগেশন করতে গিয়ে ওরা ইয়াং হ্যানসুক নামের এক মহিলার কথা জানতে পারে, যিনি ইন্টারন্যাশনাল অর্কিড সোসাইটিতে কাজ করতেন। আর ওনার কেসও ওয়াইয়াংয়ের মতোই ছিল। ওনার উপরেও টাকা চুরির অভিযোগ লাগানো হয়েছিল আর উনিও সুইসাইড করে নিয়েছিল। ইভেন সুইসাইড করার সময় ওনার পায়ে ওয়াইয়াংয়ের মতো লাল জুতো ছিল। তো ইনজো বলে আমাদের এই বিষয়ে পুলিশের কাছে রিপোর্ট করা উচিত। তো চৈদ বলে আমি এসব করতে পারবো না, আমি এখানে 70 বিলিয়ন ওন খুঁজতে এসেছি, কারণ মার্ডার কেসের ইনভেস্টিগেশন করতে আসিনি। ইনজো বলে কারোর লাইফের থেকে তোমার কাছে টাকা বেশি ইম্পর্টেন্ট হলো? দুজন মানুষ মারা গেছে। এতে চৈদ বলে আমি আমার মতামত মিস জিনের সাথে শেয়ার করেছিলাম আর তারপরে ও সুইজারল্যান্ডে গেছিল 70 বিলিয়ন ওন চুরি করার জন্য। ও ভালো করেই জানতো এইসবের পেছনে কত রিস্ক ছিল, তাছাড়া ও একজন প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট ছিল। এতে ইনজো বলে আমি ভেবেছিলাম আমরা হয়তো ফ্রেন্ড হয়ে গেছি। ওয়াইয়াং তোমাকে বলেছিল যে আমি 13th ফ্লোরের আউটকাস্ট, আর ও এমন ছিল না যে তাকে এসব কথা শেয়ার করবে। তো চৈদ বলে ওয়াইয়াং আর আমি ফ্রেন্ড ছিলাম কারণ আমরা একই রকম ছিলাম। লোকজন তাদের হৃদয়ে সবচেয়ে বেশি মূল্যবান জিনিসগুলো রাখে আর আমরা সেটাকেই সবচেয়ে বেশি মূল্য দিতাম। তো ইনচো বলে টাকা, তাই তো? চৈদ উত্তর দেয় এটা টাকার থেকেও অনেক বেশি পবিত্র। এরপর আমরা দেখি ইনকিয়ং সেই ব্যক্তির ফিউনারেলে গেছে আর ওনার ফ্যামিলির লোকজন ওর ওপর অনেক রাগ করে, কিন্তু ওদের থামানো হয়। দেন ইনকিয়ং সেই ব্যক্তির সামনে বো করে। দেন ইনকিয়ং ওনার ভাইয়ের সামনে ওর বিজনেস কার্ডটা রেখে আসে আর সেটার পেছনে লেখা ছিল আমি আপনার ভাইয়ের সাথে ফিশ মার্কেটে দেখা করতে যাচ্ছিলাম, যেটা দেখে তিনি কান্না করতে থাকেন আর সেই বিজনেস কার্ডটা নিজের কাছে রেখে দেন। এরপর আমরা দেখি ইনজো একটা স্টোরে যায় এবং অনেক শপিং করে। দেন সিন চেঞ্জ হয় আর ইনকিয়ং বাড়িতে এসে লাইট জ্বালায় আর ও দেখতে পায় ইনজোর নিচে বসে রয়েছে। ফলে হঠাৎ করে ওকে দেখে ইনকিয়ং অনেক ভয় পেয়ে যায়। ও ইনজোকে জিজ্ঞাসা করে তুমি এখানে বসে কি করছো? দেন ওর নজর পড়ে টেবিলে থাকা সব জিনিসপত্রের ওপর। ও ইনজোকে বলে তুমি কি এসব দোকান থেকে ডাকাতি করে এনেছো নাকি কোনো গিভঅ্যাওয়ের উইনার হয়েছো? ইনজো উত্তর দেয় আমি আমার চাকরিটা ছেড়ে দিয়েছি আর এসব আমি কিনেছি যাতে আমি একটু বেটার ফিল করি, আর এগুলো সব তোমার আর ইনহাইয়ের জন্য কেনা। ইনকিয়ং একটা জিনিস হাতে নিয়ে বলে এটা কি? এতে ইনজো বলে এটা কার এয়ার ফ্রেশনার, এটার গন্ধ অনেক ভালো। তো ইনকিয়ং বলে আমি তোমাকে আগেই বলেছিলাম যে আমার ড্রাইভিং লাইসেন্স নিয়ে নেওয়া হয়েছে আর তারপরেও তুমি ওই ভাঙা গাড়ির জন্য এসব কিনে এনেছো। এটা শুনে ইনজো হঠাৎ করে কান্না শুরু করে দেয়। তো ইনকিয়ং বলে আই এম সরি, আমার মনে হয় এটার গন্ধ অনেক সুন্দর। এরপর ওরা দুজন মিলে ওই সব কেসের ব্যাপারে আলোচনা করে আর ঠিক তখনই ডাইরেক্টর শিনের তরফ থেকে ইনজোর জন্য একটা পার্সেল আসে, যেটা খোলার পর ও দেখতে পায় সেখানে লাল রঙের সেই জুতো রয়েছে যেটা ওয়াইয়াং আর সেই মহিলা সুইসাইড করার সময় পড়েছিল। এটা দেখে ইনজো অনেক বেশি ভয় পেয়ে যায়। এদিকে হায়োরিনকে গ্র্যান্ড প্রাইজ দেওয়া হয় নিজের পোর্ট্রেট বানানোর জন্য, যেটা আসলে ইনহাই বানিয়েছিল। আর এটা লাইভ টেলিকাস্টে দেখানো হচ্ছিল, যেটা ইনকিয়ংয়ের চোখে পড়ে যে নিজের পোর্ট্রেট বানানোর জন্য হায়োরিনকে প্রাইজ দেওয়া হচ্ছে। দেন ও ফোনে সেই ফটোটা সার্চ করে আর ওর মনে পড়ে যে এই পোর্ট্রেটটা তো দিনরাত পরিশ্রম করে ইনহাই বানিয়েছে। অন্যদিকে ইনজো ডাইরেক্টর শিনের কাছে এসে বলে আমি আপনার নেক্সট টার্গেট, তাই না? আপনি ওয়াইয়াংয়ের মতো আমাকেও মেরে ফেলতে চান। ওদের দুজনের পর আমি আপনার শিকার, তাই তো? এতে ডাইরেক্টর শিন বলেন আমি জানি তুমি আমাকে সন্দেহ করছো, কিন্তু না, ইয়াং হ্যানসুক আত্মহত্যা করেছিল। আর আমার কথা বিশ্বাস না হলে তুমি পুলিশের থেকে ওর পোস্টমর্টম রিপোর্ট দেখে নিও, এটা সুইসাইডই ছিল। অবশ্য তুমি যদি আমাকে জিজ্ঞাসা করো যে ও কেন সুইসাইড করেছিল, এটার উত্তর দেওয়া আমার পক্ষে অনেক জটিল। আর ওয়াইয়াংয়ের সাথে আমার কোনো সম্পর্ক ছিল না আর ও সিরিয়াসলি আমার টাইপের ছিল না, ও শুধুমাত্র আমার অ্যাডভান্টেজ নিয়েছে। এতে ইনজো বলে ও কি করে আপনার অ্যাডভান্টেজ নিল? ওই তো মারা গেছে। তো ডাইরেক্টর শিন বলেন ও নিজেকে অনেক চালাক মনে করতো, গত 15 বছর ধরে ও আমার টাকা চুরি করেছে। ইনজো বলে আমি আপনার কোনো কথা বিশ্বাস করি না, আমি আপনার নামে পুলিশের কাছে রিপোর্ট করাবো। এতে তিনি বলেন পুলিশের কথা ভুলে যাও, আমি প্রসিকিউটরের অফিসে যাচ্ছি, আমি সব দোষ নিজের ওপর নিয়ে নেব এবং 5 বছর জেলে থাকবো।
আর তুমি চৈদকে বলে দিয়ে ও যেন এইসব কাজের ইনভেস্টিগেশন বন্ধ করে দেয়, কারণ আমি সব ইললিগেল কাজের দোষ নিজের উপর নিয়ে নিতে যাচ্ছি আর আমাদের উপরেও এমন কেউ আছে যে অনেক ভয়ঙ্কর। দেন উনি গাড়িতে করে সেখান থেকে চলে যেতে থাকেন আর তখন উনি খেয়াল করেন ওনার গাড়ির স্পিড একা একাই বেড়ে যাচ্ছে আর ব্রেক কাজ করছে না। আর তখন ওনার চোখ পড়ে গাড়িতে থাকা অর্কিডের ওপর আর উনি বুঝতে পেরেছেন ওনার সাথে বাজে কিছু হতে চলেছে। দেন ওনার গাড়ি রেলিংয়ে ধাক্কা লেগে নিচে পড়ে যায় আর ইঞ্জো তখন দৌড়ে আসে কি হয়েছে সেটা দেখার জন্য। আর ডাইরেক্টর সিনের এমন অবস্থা দেখে ইঞ্জো অনেক ভয় পেয়ে যায়। আর এখানেই আমাদের সেকেন্ড এপিসোড শেষ হয়ে যায়। আর নেক্সট এপিসোড দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন আর এক্সপ্লেনেশন ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন।